এই যে চাঁদাবাজি চাঁদাবাজি বা এই হাটের ইজারাকে নিয়ে যে সকল নিয়োগ এগুলো শুধু আজকেই হচ্ছে বিষয়টা এমন না, দীর্ঘদিন ধরে এই প্রথাটা চলে আসছে। এজন্য আমি এই যে ইজারাকে কেন্দ্র করে যে নিউজগুলো আসছে, এটা অনেকেই অনেক নামে এটাকে ডাকেন, এটাকে আমি নাম দিয়েছি চাঁদাবাজির লিগাল ভার্সন। কারণ চাঁদাবাজি যেখানে হয় সেখানে লিগাল কোনো প্রসিডিউর মেনটেন করা হয় না। ধরেন আপনার মাসেল পাওয়ার আছে, ম্যান পাওয়ার আছে, আপনার পলিটিক্যাল পাওয়ার আছে, আপনি ধরেন যে একটা গাড়ি থামিয়ে চাঁদা আদায় করলেন, রাস্তাঘাটে ব্রিজে কালভার্টে যেখানে খুশি সেখানে চাঁদা আদায় করলেন, মানে লিগাল কোনো প্রসিডিউর মেনটেন করা হয় না। আর এই যে জায়গাটাতে গরুর কুরবানির হাট বা বাজার, এগুলোতে একটা প্রসিডিউর মেনটেন করে চাঁদাবাজিটা তারা করে। কি প্রসিডিউর মেনটেন করে? ওই যে আমার ভাই মুশারফ সাহেব বললেন যে ইজিপি মানে অনলাইন প্রসিডিউরের মধ্যে দিয়ে এখন কিন্তু টেন্ডার ড্রপ করা হয়, যেটা আগে সরাসরি বাক্সে ফেলা হতো। এখন বাক্সে ফেলার আর কোনো সুযোগ নাই, যেহেতু ওই বাক্সে ফেলাকে কেন্দ্র করে ইতিপূর্বে মারামারি হানাহানি কাটাকাটি অনেক হয়েছে। এই জন্য সরকার একটা অনলাইন সিস্টেম এখানে ডেভেলপ করেছে যে অনলাইনের মাধ্যমে তোমরা থ্রো করো। তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা কিন্তু আরেক জায়গায়। প্রবলেমটা হচ্ছে যেহেতু ওই প্রসিডিউর যারা মেনটেন করে, যারা ম্যানেজমেন্টের দায়িত্বে, এরা প্রত্যেকেই রুলিং পার্টির সাথে কোনো না কোনোভাবে কানেক্টেড, জড়িত। তারা আগে থেকেই জানিয়ে দেয় যে অমুক টেন্ডারের রেট হচ্ছে এটা, তার মানে তুমি ওই রেট থেকে সামান্য কিছু বাড়িয়ে টেন্ডারটা ড্রপ করো। এবং একই সাথে যেহেতু এখন অনেকেই চাঁদাবাজি শব্দটাকে আসলে মানতে নারাজ, এটাকে অনেকেই সমঝোতা নাম দিয়েছে, কেউ আবার ভিন্ন নামেও ডাকার চেষ্টা করে, তো তারা আগে থেকে একটা সমঝোতার মধ্য দিয়ে তারা ম্যানেজ করে ফেলে যে 5 জন যেহেতু এখানে তোমরা আসছো টেন্ডার ড্রপ করার জন্য, 5 জন 5 জন দরকার নাই ভাই, একটাই আমরা ড্রপ করি, একটাই থাকুক, তোমরাও ভাগ বাটোয়ারা আমাদের কাছ থেকে পাবা। মানে সমঝোতার ভিত্তিতে টেন্ডার। যেমন আপনি দেখেন ঢাকা শহরের মধ্যে সবচেয়ে বড় গরুর হাটটা কিন্তু বসে টঙ্গীতে, গাজীপুরের টঙ্গী। এই টঙ্গী বাজারের টেন্ডার এবার ড্রপ করেছে একজন মাত্র ব্যক্তি, মানে একটা টেন্ডার মতো ড্রপ হয়েছে। এবং কে করেছে? টঙ্গী থানা বিএনপির সভাপতির আপন ভাই, তিনি হচ্ছে এই টেন্ডার ড্রপ করেছেন একজন। দেখেন, ভেরি ইন্টারেস্টিং। যেখানে একটা বাজারে একাধিক টেন্ডার ড্রপ হওয়ার কথা, মানে একদিক দিয়ে সরকার হিউজ অ্যামাউন্ট অফ রাজস্ব আদায় থেকে তারা কিন্তু এখানে বঞ্চিত হচ্ছে, আরেক দিক দিয়ে এই যে চাঁদাবাজিটাকে লিগাল প্রসিডিউরের মধ্য দিয়ে এটাকে উৎসাহিত করা হচ্ছে, উৎসাহ দেওয়া হচ্ছে, প্রমোট করা হচ্ছে। এখান থেকে ফিরে আসতে হবে। এখন এখানে আপনি প্রশ্ন করলেন যে এখানে সরকারি দল একই সাথে বিরোধী দলের নামেও কিন্তু নিউজ আসছে, যেটা আমার ভাই ব্যারিস্টার শাহরিয়ার সাহেব ইতিমধ্যে বলার চেষ্টা করেছেন তাদের অ্যাঙ্গেল থেকে আর কি। তো যাই হোক, এটা যেই করুক, সরকারি দল বিরোধী দল, তাদেরকে এখান থেকে ফিরে আসতে হবে। এখন আপনার প্রশ্নটা, আমাদের দলের একজন যেহেতু সরকারি আছে, আমরা আসলে দায়টা এড়াতে পারি কিনা, এই তো আপনার প্রশ্ন। দেখেন, আমি শুরুতেই বলে রাখি, গণ অধিকার পরিষদ মানে আমরা কিন্তু দলগতভাবে সরকারের সাথে জোটবদ্ধ না। মানে পলিটিক্যালি যেভাবে জোটবদ্ধভাবে সরকার গঠন হয়, যেমন বিগত 2001 সালে ছিল 4 দলীয় ঐক্য জোট সরকার, জামাত ইসলাম অ্যান্ড বিএনপি মিলে হচ্ছে 4 দলীয় ঐক্য জোটের সরকার। আবার দেখেন 2008 সালে আওয়ামী লীগ প্লাস জাতীয় পার্টি প্লাস 12 পলিটিক্যাল পার্টিজ মিলে হচ্ছে 14 দল অ্যান্ড মহাজোট সরকার। ওই ফরম্যাটে এবার কিন্তু বিএনপির সাথে আমাদের জোট হয়েছে, এটা বলার খুব একটা সুযোগ নেই। তবে আমাদের পার্টির যেহেতু একজন ক্যাবিনেটে আছে, একবারে খুব ছোট্ট একটা অংশ মাত্র, তারপরেও আমি বলছি, এই যে আপনি একটা প্রশ্ন করলেন না, আপনি দায় এড়াতে পারেন কিনা, এই প্রশ্নটার মধ্য দিয়ে কি প্রমাণিত হয় জানেন? এই যে দীর্ঘ 55 বছরের রাজনৈতিক হিস্ট্রি, আমাদের যে কালচার, যে প্র্যাকটিস, এই 54 বছর 55 বছর হয়ে আসছে কি, যে আপনি যদি কোনো না কোনোভাবে সরকারের সাথে সংশ্লিষ্ট থেকে থাকেন, কানেক্টেড থেকে থাকেন, তার মানে আপনি সরকারের ভালো কাজ মন্দ কাজকে চোখ বন্ধ করে উলঙ্গ হয়ে সাপোর্ট দেবেন, সরকার যাই করুক। আবার আপনি যদি বিরোধী দলের চেয়ারে থাকেন, সরকারের ভালো কাজ মন্দ কাজ আপনি বিরোধিতা করবেন, আপনারা দেখবেন না এটা ভালো নাকি মন্দ। মানে এটা আমাদের এই 55 বছরের রাজনৈতিক প্র্যাকটিস, কালচার হয়ে আসছে। তা আসলে গণ অভ্যুত্থানের পরে এই প্রথাটাকে আমরা ভেঙে দিয়েছি, যে এখন আমি সরকারের সাথে থাকি কিংবা না থাকি, সরকার যদি ভালো কাজ করে আমরা অ্যাপ্রিসিয়েট করব, আমরা প্রমোট করব, শেষ করি। আর যদি সরকারের সাথে সংস্কৃতি বন্ধ, আপনাদের অবস্থানটা কি হবে? আপনারা কি অবস্থান নেবেন এখন? আসবো। আর সরকার যদি জনগণ বিরোধী কোনো সিদ্ধান্ত নেয়, তাহলে আমরা তার কড়া সমালোচনা করব। আজকে দেখেন পার্লামেন্টে সরকারি দল বিরোধী দল একটা খুব সুন্দর সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্যে ডিবেট হচ্ছে, আলোচনা হচ্ছে, সরকার জনগণের পক্ষে যে সকল সিদ্ধান্ত নিচ্ছে, বিরোধী দল কিন্তু সেখানে সাপোর্ট দিচ্ছে, এঙ্গেজ হচ্ছে। আবার ধরেন তাদের দৃষ্টিকোণ থেকে যেটা জনগণ বিরোধী সিদ্ধান্ত, তারা কিন্তু তার কড়া প্রতিবাদ করছে, সমালোচনা করছে, ইনসাইড এন্ড আউটসাইড। রাজনৈতিকভাবেও তারা কিন্তু মাঠে
প্রোগ্রাম দিচ্ছে। তো আমাদের অবস্থানটাও একবারে পরিষ্কার যে সরকারের ভালো সিদ্ধান্তের পক্ষে আমরা, জনগণের পক্ষে যে সকল সিদ্ধান্ত সরকার নেবে এগুলোর পক্ষে আমরা, আর সরকার যে সকল সিদ্ধান্ত জনগণ বিরোধী নিচ্ছে বা নেবে তার বিরুদ্ধে আমাদের করা অবস্থান। গণ অধিকার পরিষদ এখানে বিন্দু পরিমাণ ছাড় দেবে না, যেমনটা বিগত সময় আমরা বলে আসছি যে আপনারা কি অবস্থান নিচ্ছেন আমি সেটাই জানতে চাই। জুলাই সনদ এবং গণভোট এটা নিয়ে আমরা বরাবর বলে আসছি যে আমাদের পজিশনটা হচ্ছে আপনারা বলছেন ছাড় দিবেন না, তারপর এই যে চাঁদাবাজি বন্ধে আপনারা তো শুনছেন, আমি কথা বলছি, এই যে আমি কথা বলছি, প্রতিবাদ করছি, প্রয়োজনে যদি রাজপথেও কথা বলা লাগে প্রোগ্রাম করে করব। আমরা এখন পর্যন্ত সরকারকে সময় দিতে চাই, দেখতে চাই, যেহেতু সরকারের বয়স খুব একটা হয় নাই, সবে মাত্র 2-2.5 মাসের একটা শিশু, সুতরাং আমরা অবজার্ভিং এর মধ্যে রাখছি। তার মানে এই নয় যে সরকারের সকল সিদ্ধান্ত আমরা মেনে নিচ্ছি, নো, আমরা ওই অবজার্ভিং পিরিয়ডের মধ্যে আছি। ফারুক হাসান, আবার আসবো আপনার কাছে। এই যে চাঁদাবাজি লিগ্যাল ভার্সন বললেন ফারুক হাসান, মোশাররফ আহমেদ ঠাকুর আপনার কাছে আসতেছে। এই চাঁদাবাজি লিগ্যাল ভার্সন বলছেন ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির বলছেন, এটা সবাই জানে, এটা আসলে দলীয় নেতাদের মদত দিয়ে এটি হয়ে থাকে। আপনি সিন্ডিকেট বলতে রাজি নন, কিন্তু তারপরে এদিকে আসছে সবার আঙুল। এখন আওয়ামী সরকারের সময় আমরা মৃগা প্রজেক্ট করে দৃশ্যমান বেশ কিছু উন্নয়ন দেখেছি, তারপর দেখেছি লুটপাট। তো এখন আমাদের দেশে বিএনপি সরকার কৃষক কার্ড দিচ্ছে, ফ্যামিলি কার্ড দিচ্ছে, বিভিন্ন ধরনের কার্ড দিয়ে জনগণের অবশ্যই যেটা চাচ্ছে ভালোর জন্যই করা হচ্ছে, কিন্তু তারপরও এই যে চাঁদাবাজির অভিযোগগুলো আসছে এটাকে ম্লান করে দিচ্ছে না তাদের অর্জনগুলো? ভাই আমাদের ফারুক হাসান তো নতুন নতুন লিগ্যাল টার্ম ইউজ করেন। ভাই হাইকোর্টে আপনি প্র্যাকটিসের সময় নতুন একটা শব্দ পাইলেন, এক্সটর্শনের লিগ্যাল ভার্সন, লিগ্যাল ভার্সন অফ দ্য এক্সটর্শন। একবার না, আমি 385 খুব ভালো করে পড়ছি। 385-এর উপর গত 100 বছরে যত রায় আছে মোটামুটি যারা বড় বড় জজ সাহেব, হাইকোর্টের জজ এবং এদের সাথে আলোচনা করছে, এই এক্সটর্শনের কোনো লিগ্যাল ভার্সন নাই। এক্সটর্শনের কোনো লিগ্যাল ভার্সন নাই, বাংলা কথা একবার পরিষ্কার। তো এই নতুন নতুন শব্দ দিলেই তো, চমকপ্রদ শব্দ দিলেই তো হবে না। এক্সটর্শনের লিগ্যাল ভার্সন কি? থ্যাফটের লিগ্যাল ভার্সন কি? চুরির আবার লিগ্যাল ভার্সন কি? ডাকাতির আবার লিগ্যাল ভার্সন কি? বলেন, আপনি বলেন। খুনের আবার লিগ্যাল ভার্সন, প্রসিডিউরাল জায়গা থেকে এটা বলা হইছে, খুনের লিগ্যাল ভার্সন মানে এটা আপনারা বের করছেন, এটা তো আমাদের বক্তব্য না। আপনি মানে আমি যতটুকু বুঝছি কে বের করছে? আচ্ছা, যে তথ্যগুলো আমাদের কে বের করতে বলেন? লিগ্যাল ভার্সন কে বের করতে? তথ্যগুলো যে আসছে এটা সত্য না মিথ্যা সেটা আরে নিয়ে ভাই, কথা কে বলেন। লিগ্যাল ভার্সনটা বলছে কে? আমি বলতে বলেন, এখন এটা কি সত্য আপনি না মিথ্যা? বলছেন, আপনি এটা ভুয়া জিনিস, একটা লিগ্যাল চাই। তাহলে সঠিকটা জনগণকে জানান যে না আমরা চাঁদাবাজির সাথে জড়িত না। লিগ্যাল ভার্সন হয় নাকি? আরে বাবা, আপনি মূল জায়গায় থাকেন। আমি বলছি এক্সটর্শনের আবার লিগ্যাল ভার্সন। আচ্ছা, ইলিগ্যাল ভার্সনটাই বলেন। আমরা এক্সটর্শন, যদি এক্সটর্শনের মিনিমাম প্রমাণিত হয় তাইলে ওটা অপরাধ, ক্রাইম, ইটস এ ক্রাইম আন্ডার দি সেকশন অফ 385। তো এইখানে আমি আপনাকে বলছি যে এক্সটর্শন যদি কেউ প্রমাণ করতে পারে তো 385-এর আন্ডারে একটি লিগ্যাল প্রসিডিউরে তার বিরুদ্ধে মামলা হবে। এটা কোনো লিগ্যাল প্রসিডিউর হচ্ছে, তার বিরুদ্ধে অপরাধ হিসাবে এটা প্রমাণিত হবে। এই যে অভিযোগগুলো আসছে যে প্রসিডিউর মেনটেন করে অফিশিয়ালি সবাই মিলে ঝিলে একটা রেট ঠিক করছে, আপনি প্রথমে বলছিলেন যে ই টেন্ডারের কথা, কিন্তু আসলে তো সেটি আর টেন্ডার ড্রপ করার মতো সীমাবদ্ধ নেই। ই টেন্ডারে একটা পড়ছে, জামাতে ইসলাম, গণ অধিকার পরিষদ, আদার্স যারা সাপোর্ট করে, এদের কি ধরে রাখছে কেউ যে আপনি টেন্ডার ড্রপ করবেন না? বলছে? এটা বলছে কেউ যে আমি টেন্ডার ড্রপ করতে চাইছিলাম, টেন্ডার ড্রপ করতে দেয় নাই বিএনপি লোকজন? আছে তো? নাই তো। এইখানে আপনি মিলে ঝিলে খেয়েছেন, যে বলে সবাই মিলে বলছেন যে আপনি একটা টেন্ডার দেন, আর বাকি যে টেন্ডারের যে 2 ভাগ টাকা আছে এটা আমাদেরকে দিয়ে দেন। তো এটা খেয়েছেন। তো গণ অধিকার পরিষদের যে সমঝোতার ভিত্তিতেই হয়েছে, এটা বলতে চাচ্ছেন? হ্যাঁ, সমঝোতার ভিত্তিতে। আমি আপনাকে বলতেছি, সমঝোতার ভিত্তিতে যদি আপনার ঘরের দরজা আপনি খুলে দেন, তো থেফটের 3টা ও থাকতে হবে। যেমন আপনার অজ্ঞাতে হবে, আপনার তারপরে এই 3টা ও বলেন তো শাহরিয়ার ভাই। প্রথমত অজ্ঞাতে হতে হবে, অস্থাবর হতে হবে একটা সম্পত্তি আপনি যদি নেয় কেউ। আচ্ছা, অজ্ঞাতে, তারপরে অস্থাবর সম্পত্তি যদি কেউ অপসারণ করে, ইয়াস, এই 3টা থাকলে
একটা থ্যাফট হবে। তো এক্সটর্শন যদি আপনি নিজে রাজি হয়ে কাউকে দেন, এটা কি এক্সটর্শন হবে? জি তো এটা এই যে একটা টেন্ডার পড়ছে, তাহলে ওইটার সাথে জামাত জড়িত আছে, গণ অধিকার পরিষদ জড়িত আছে, আদার্স জড়িত আছে। আচ্ছা আচ্ছা মোশাররফ আহমেদ, আমি আপনাকে আবারও বলছি আসবো এটা আপনার লিগ্যাল কাছে। ভার্সন, ইলিগ্যাল ভার্সন না। এটা হচ্ছে আপনি দেন নাই, আপনি আপনার সুযোগ থাকার পরে আপনি টেন্ডারে অংশগ্রহণ করেন নাই। এই জন্য যে দিয়েছে তার থেকে বরঞ্চ যিনি আজকে অভিযোগ করবেন, তো তিনি দিয়ে দেন নাই কেন? তিনি দেন নাই কেন? তার পার্টি দেয় নাই কেন? থার্ড পার্টি আদার্স লোকজন, ই টেন্ডার তো এই টঙ্গীর টেন্ডার তো খুলনায় বসে দেওয়া যায়, টঙ্গীর টেন্ডার জি আমরা বুঝতে পেরেছি। পঞ্চগড় বসে দেওয়া যায়। ব্যারিস্টার এসএম শাহরিয়ার কবির বলছিলেন যে এটা দলীয় নেতাদের প্রভাবই বেশি, মোশাররফ আহমেদ ঠাকুর বলছেন সমঝোতার ভিত্তিতেই হয়েছে, কিন্তু টেন্ডার ড্রপ করেনি। ব্যারিস্টার এসএম শাহরিয়ার কবির, আপনি যদি বলেন যে ঠিক কি কারণে অন্য দলের নেতাদের মধ্যে টেন্ডার ড্রপ করার বিষয়টি আসেনি বা তারা দেয়নি, কেন উইথড্র করে নিয়েছিল? শোনেন, আমার প্র্যাকটিস জীবনে মনে হয় বাংলাদেশে এমন কোনো বড় কন্ট্রাক্টর নাই যার মামলা করিনি। ভাই বললেন না যে এই সিস্টেমে খুলনা থেকেও দেওয়া যায়, ফোন আসে সকালবেলা যে আপনাকে 5% দিয়ে দেওয়া হবে, আপনি এখানে টেন্ডার ড্রপ আজকে করবেন না। আবার ফোন আসে যে আপনার বিরুদ্ধে 5টা মামলা দেওয়া হবে যদি আপনি টেন্ডার ড্রপ করছেন। এটা একদম বলে নাম ধরে আমি বলে দিতে পারি দাঁড়া। যেমন আপনাকে একটা জিনিস বলে দিই, জি বলে দেন, নাম ধরেই বলে দেন। সড়ক ও জনপথ বিভাগে 3টা মাত্র কোম্পানি 90% কাজ করত। সড়ক ও জনপথের বলা আছে কেউ কোনো কন্ট্রাক্টর 2000 কোটি টাকার বেশি কাজ করতে পারবে না। সেখানে একটা কোম্পানিকে আপনি দিয়ে দিলেন 17,500 কোটি টাকার কাজ। কিভাবে? এই যে ভাই যেটা বললেন ইজিপি, এবার বলে দিই, ইজিপি নিয়ে মামলা করে, ইজিপি এই সিস্টেমটা ওয়ার্ল্ড ব্যাংক 750 কোটি টাকা দিয়ে ইন্ট্রোডিউস করছিল যাতে ফেয়ার টেন্ডার হয়। এখন আপনাকে বলে দিলাম, চ্যালেঞ্জ করে দিলাম, রানা বিল্ডার্স কিভাবে এই 17,500 কোটি টাকার কাজ কিভাবে আওয়ামী লীগের সময় করলো? জানেন কেন করলো? তার ভাই ছিল এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, না চিফ অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার। আর চিফ ইঞ্জিনিয়ার সাহেব রাত্রেবেলা খালি যা ব্যাগ দিয়ে আসে, আর ওই ব্যাগের আবার ডবল ব্যাগ যায় হচ্ছে ওবায়দুল কাদেরের বাসা। একদম আপনি আমি নাম ধরে একদম প্রমাণ সহ বলে দিলাম। আমি যাদের বলছি এখন পর্যন্ত মানহানির মামলা করতে পারিনি ইনশাল্লাহ, কারণ আমি তো ওগুলো আছে আমার কাছে। এখন এই কথাগুলো কেন বললাম যে ভাইয়ের শুনেন, শুভঙ্করের ফাঁকি কি করছিলেন? ইভিএম করছিলেন না? তো ইভিএম এ যেখানে টিপ দেন খালি নৌকায় যায়। ধানের শীতে টিপ দিবেন নৌকা, কলসিতে টিপ দিবেন নৌকা, মানে যেখানেই টিপ দিবেন চলে যাবে কোথায়? নৌকায়। তারপর আরো আছে, শোনেন, ওখানে টেন্ডারের ক্যাটাগরি ঠিক করতে হয়। এই ক্যাটাগরি ঠিক করে কে জানেন? চিফ ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আর ওই মন্ত্রীর সাথে। আবার এমপি সাহেব যা বলে যে শোনেন আমার এই ক্যাটাগরি দেন, তাহলে ও ছাড়া আর কেউ টেন্ডার ড্রপ করতে পারবে না। এমন ক্যাটাগরি সিস্টেম করে দিলেন যে ওই বিএনপির ওই লোকটা ছাড়া আর কেউ এলিজিবলই হবে না। আগে ছিল কি 10 বছরের আপনার এতগুলো লাগবে ফাইন্যান্সিয়াল ইয়ার। দেখা গেল যে যারা কম্পিটিটর আছে তাদের কারোই 7,000 কোটি টাকার কাজ নেই। ও করে দিল কি যার আছে তাকে দেওয়ার জন্য 7,000 কোটি টাকা বসায় দিল। একটা টেন্ডার বাংলাদেশের, একটা টেন্ডার আল্লাহর ওয়াস্তে ফ্রি ফেয়ার সাবমিট করার কোনো প্রসিডিওর নাই, কারণ এই পুরাটাই দেওয়া হয় হচ্ছে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। সেজন্য আমি বলছিলাম যে এন্টি কারাপশন কমিশনের উচিত এই রাজনৈতিক দলগুলোর পিছে না লেগে কাস্টমস আর এই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বাংলাদেশ যতগুলো আছে সবগুলোর ফাইল চেক করা, কার কি সম্পদ আছে। আর রাজনৈতিক নেতাগুলোর সৎসাহস নেয়, কারণ ওদের কাছে টাকা খায়। সেজন্য কখনো বলতে পারে না যে এই লোকগুলোকে আগে প্রথমে ধরা উচিত। যে যতগুলো এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছে আমি চ্যালেঞ্জ করলাম যে তাদের যদি এন্টি কারাপশন কমিশন কালকেই নামে একটারও চাকরি থাকবে না। কারণ এই এলজিডি, এই রোডস অ্যান্ড হাইওয়েজ, আপনার সাথে এগ্রি করলাম। এই যে দুইটা ডিপার্টমেন্ট এবং ওবায়দুল কাদের, আল্লাহ এখানে মানে আল্লাহ মাফ করে বলি, ওবায়দুল কাদের কাছে যা বলা হতো কি লাগবে। এবার আরো একটা বলে দিই, আমাদের দেশের ব্যবসায়িক কোন জায়গায় নেমে গেছিল। এক কোম্পানি আমি চিনি,
হঠাৎ করে দেখি সেই কোম্পানির সিইও অ্যাপয়েন্ট করলো একজন বোনকে। কি ব্যাপার, বোনকে অ্যাপয়েন্টমেন্ট করলেন কেন? বলো ওবায়দুল কাদের সাহেব ওনাকে বলছে উনি যদি অ্যাপয়েন্টমেন্ট দেন সিএ হিসাবে তাহলে এই কাজটা পাওয়া যাবে। আচ্ছা, তাহলে যদি আপনারটা এই ওয়ার্ল্ড ব্যাংক যে ইজিপি সিস্টেম করে দিল, আপনি ইভিএম করলেন 22,000 কোটি টাকা দিয়ে, এগুলো দিয়ে কোনো কিছু হবে না যতক্ষণ পর্যন্ত সরকার নিজে স্বচ্ছ না থাকবে। জি। তো ঠাকুর ভাই যেটা বললো, শুভঙ্করের মধ্যে তিলের ওই ইয়ার মধ্যেই তো ভাই ভূত আছে রে ভাই। আরেকটি প্রসঙ্গ আনতে চাই, বিএনপি জামায়াত ও আওয়ামী লীগ নেতাদের একটি সিন্ডিকেটের কারণে রাজশাহীর সিটিহাট নামের একটি পশুর হাট থেকে অর্ধেক মূল্যে ইজারা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এবার হাটটি ইজারা দিয়ে 6 কোটি টাকা রাজস্ব হারিয়েছে সিটি কর্পোরেশন। এই যে সিটিহাট নামের পশু হাটটি গত বছর প্রতিযোগিতার পূর্ণ ইজারায় সরকার প্রায় 14 কোটি টাকা রাজস্ব পেয়েছিল, কিন্তু এইবার সমঝোতা করে দর দেওয়া হয়েছে মাত্র 7,40,00,000। এই দেখেন উত্তর আপনি দিয়ে দিছেন। প্রশাসককে নিয়োগ দিল সিটি কর্পোরেশনে, বিএনপি ছাড়া আর কি আছে ওখানে? ওই প্রশাসকের বিরুদ্ধে এখনই মামলা করে দেওয়া উচিত। নিয়ম হচ্ছে গত বছরের চেয়ে যদি নিচে আসে সঙ্গে সঙ্গে সেটা বাতিল করে দিতে হবে। গত বছরের চেয়ে যদি নিচে আসে সঙ্গে সঙ্গে সে টেন্ডার বাতিল করে দিয়ে আবার নতুন করে টেন্ডার ফ্লট করবেন। আপনি প্রশাসক সমস্ত জায়গায়, জেলা পরিষদ থেকে শুরু করে সমস্ত সিটি কর্পোরেশন, দলীয় করে বললাম সবার আগে বাংলাদেশ না, ওই টেক ব্যাক বাংলাদেশ শব্দটা হঠাৎ করে ভুলে যায় আমরা। টেক ব্যাক বাংলাদেশ ছিল এই দুর্নীতির বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে নিয়ে আসা। এখন তো আপনি রাজশাহী কে মিনু ভাই নাই ওখানে? মিনু ভাই নাকি, মিনু ভাই জনগণের ভোটে ইয়া হয়েছে না? মিনু ভাই জানে না যে ওখানে এই হাটের এটা হচ্ছে? আর মিনু ভাই করে কি না আমার ছেলেপেলে একটু খাক, কি করা যাবে, ওদেরকেও তো একটু খেতে দিতে হবে। আর ভাই যেটা বললো সেটাকে আমি সমর্থন করি। শোনেন, লিগালাইজ তো সবই করবেন। ওই যে ভাই বললেন যে সরকারে থাকলে পাপ পুণ্য দুটার ভাগ নিতে হবে, তখন বিরোধী দলের ভূমিকা পালন করলে হবে না। বিরোধী দলের ভূমিকা পালন করতে গেলে সরকারকে পদত্যাগ করতে হবে। ভাইয়ের বাড়ি আমি জানি চাঁপাইনবাবগঞ্জ, ভাই আমার চেয়ে আরো ভালো জানে। এই হাটটাও সিটি হাটটাও হচ্ছে নতুন। এখন রাজশাহীর সমস্ত ছেলেবেলে পুনর্বাসন করতে হবে মিনু ভাইকে, আচ্ছা। না করলে তো সামনে ইলেকশন জিততে পারবেন না। শাহরিয়ার কবির, আবার আসবো আপনার কাছে। ফারুক হাসান, সিলেটের সাদা পাথর লুটপাটের কথা আপনাদের মনে আছে, বিএনপি জামাতের এই সিন্ডিকেটের কথাটা বললাম। এক্ষেত্রে সর্বদলীয় ঐক্য কেন হয়? জনস্বার্থে তো আমরা কোনো সর্বদলীয় ঐক্য দেখি না। এটা ঠিক বলছেন। আসলে মানে বাংলাদেশে এই সর্বদলীয় ঐক্যটা একটা জায়গা থেকে মানে আমরা দেখতে পাই আর কি, একটা জায়গায়। সেটা হচ্ছে এই যে ভাগ বাটোয়ারা করে খাওয়া। সেটা হতে পারে আপনার এই হাট বাজার, কিংবা এই পাথর, কিংবা কয়লা, বিভিন্ন জুলাই জায়গায়। দেখতে পাই না। হ্যাঁ, এই জায়গাতে আমরা আসলে মানে আমরা বিতর্ক খুব একটা কম দেখি, বিভাজন কম দেখি। এখানে ভাগ বাটোয়ারা করেই সমঝোতার মধ্য দিয়েই মানে চলে আর কি। তো যাই হোক, আসলে এখন পর্যন্ত এই যে হাট বাজার কিংবা কুরবানির গরুর হাটকে নিয়ে যে ধরনের তথ্যগুলো আমরা গণমাধ্যমে দেখতে পাচ্ছি, এটা আমাদের দেশের জন্য কারোর জন্যই মঙ্গলজনক না। মানে এরকম একটা গণ অভ্যুত্থানের পরে এরকম অবস্থা যদি এখনো চলমান থাকে, চলতে থাকে, তাহলে তো পরিবর্তন আসবে না, পরিবর্তন হবে না। কারণ এগুলো তো দীর্ঘ 55 বছর আমরা দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে গেছি, বিরক্ত হয়ে গেছি। আচ্ছা, যেই যখনই কুরবানি কিংবা যখনই এরকম ঈদুল আজহার সময় আসে তখনই, শুধুমাত্র না, আজকে আমি একটা নিউজ দেখলাম, মানে একবার রোদার দাম বাড়ায় না? ওটা তো আছেই, রোদার মানে আপনি পুঁজি করেন সব সময় একটা উৎসবকে, মানুষের উপর দিয়ে সেটা জবাই করে দেন। আজকে আপনি দেখেন, আজকে দেখলাম যে চট্টগ্রাম থেকে কুরবানির পশু নিয়ে একটা ট্রাক ঢাকার দিকে আসছিল, জি। সম্ভবত কুমিল্লা এলাকাতে। ট্রাক থামিয়ে সন্ত্রাসীরা সবগুলো গরু লুট করে নিয়ে গেছে প্রকাশ্যে, দিবালোকে। চিন্তা করে দেখেন, মানে শুধুমাত্র ওই যে হাট বাজারেই সীমাবদ্ধ না, একই সাথে রাস্তাঘাটে এই যে হানাহানি, এই যে চাঁদাবাজি, গরু লুট করা, এগুলো তো বন্ধ হয় নাই। এই জায়গাতে আসলে বাংলাদেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটা কেমন, কোন পর্যায়ে, তারও কিন্তু একটা বড় ধরেন যে ফিচার আমাদের সামনে মানে উঠে আসে। আজকে দেখেন সরকার দায়িত্ব নেওয়ার প্রায় 2.5 থেকে 3 মাস, 3 মাসের মধ্যেও আইন শৃঙ্খলা পরিস্থিতির যে খুব একটা উন্নতি হয়েছে এটা বলার খুব একটা সুযোগ নেই। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, যার উপরে প্রধান দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা, আচ্ছা। তিনি আসলে কতটুকু আইন শৃঙ্খলা নিয়ে অবগত বা এটা নিয়ে কনসার্ন আমরা জানি না। তিনি এখন নানামুখী সময় কোথায়, কনস্টিটিউশন লিখতে লিখতে ওনার সময়টা কোথায়, নানামুখী দায়িত্ব পালন করতে গিয়ে তিনি হয়তো ভুলেই যাচ্ছেন যে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে এটাকে ঠিক করতে হবে, উন্নত করতে হবে। বিভিন্ন জায়গায় গলাগুলি হচ্ছে। আজকে বোধহয় সম্ভবত ঢাকার কোন একটা এলাকায় দেখলাম মহাখালীতেই একজন যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। তো প্রতিনিয়ত এই খবরগুলো কিন্তু আমাদের চোখের সামনে আসছে। তো এগুলো নিয়ে যদি আসলে সরকার কনসার্ন না থাকে, সিরিয়াস না হয়, তাহলে সামনে তো ডে বাই ডে এটা আরো ডিটোরিয়েট করবে, খারাপের দিকে যাবে। আপনারা ইউনিট সরকারকে গালি দেন,
এতদিন গালি দিয়ে আসছেন। জি। হ্যাঁ, ইউনিট সরকার যে জনগণের পক্ষে ভালো কাজ করেছে সবগুলো, তা আমি বলতে চাই না, কিন্তু ইউনিট সরকারের চাইতে যে আপনারা বেটার ভালো, এটা তো প্রমাণ দেখাতে হবে। যখন আপনি তার থেকে বেটার দেখাবেন যে এই যে ইউনিট সরকার এই ডেভেলপ করতে পারে নাই, তাদের আমলে এই ছিল, আজকে তার থেকে আমরা এই যে বেটার উন্নতিটা করতে পেরেছি, তবেই না জনগণ আপনাকে বাহবা দিবে। এই জিনিসটা কিন্তু এখন পর্যন্ত আমরা খুব একটা পাচ্ছি না। আচ্ছা, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধারা যদি দেশের স্বার্থের বিপক্ষে যায় তা পরিবর্তনের সুযোগ চুক্তির মধ্যে রয়েছে, তবে বিষয়টি ইচ্ছে মতো পরিবর্তনের সুযোগ নেই বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এই যে গরুর হাট নিয়ে সরকারি দল বিরোধী দল সবাই কিন্তু চুপ রয়েছে। অনেক সমালোচনার পর বাণিজ্য মন্ত্রী মুখ খুললেন। এখানেও কি গরুর হাট সাদা পাথরের মতো ঐক্য দেখেন কিনা, নাকি অজানা কোনো ভয়ে তারা চুপ থাকেন, সরকারি বিরোধী দল সবাই? না, এটা সবাই খুব কেন চুপ মানে থাকেন? গুরুত্বপূর্ণ একটা টপিক আপনি নিয়ে আসছেন। দেখেন, ইউনিট সরকারের আমলে আমেরিকার সাথে যে বাণিজ্য চুক্তি, এই বাণিজ্য চুক্তি নিয়ে গতকালকে কিন্তু আমাদের মার্কিন দূতাবাসের সাথে আমাদের একটা মিটিং ছিল, সেই বৈঠকে আমি নিজেও ছিলাম। তো সেই বৈঠকে এই চুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তো যাই হোক, আসলে সবচাইতে অ্যালার্মিং যে খবর বা অ্যালার্মিং আমাদের কাছে যেটা লাগে, যে এরকম একটি চুক্তি অন্তর্বর্তীকালীন সরকার করে যাওয়ার পরে এখন একটা নির্বাচিত সরকার, এই নির্বাচিত সরকারের আমলে এই চুক্তিটা পার্লামেন্টে উঠলো না, পার্লামেন্টে কেউ নিয়ে আসলো না, এটা নিয়ে পার্লামেন্টে কোনো বক্তব্য কেউ দিল না, এটা আমাদের একবারে মারাত্মক রকমের মানে মানে আশাহত করে। আমরা হতবাক হয়ে যাই যে আমরা আসলে কার জন্য রাজনীতি করি। এই যে অনেকেই বলে না যে পশ্চিমবঙ্গে এখন বিজেপি আসছে, তার মানে আমরা তিস্তা চুক্তির পানি পাবো, আমাদের তিস্তা চুক্তি বাস্তবায়ন হবে। আসলে বাংলাদেশের পাবো। একটা গ্রুপ কিন্তু আনন্দে আত্মহারা। আচ্ছা। তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, তারা হচ্ছে বোকার স্বর্গে বসবাস করে। ইন্ডিয়ার রাজনীতিতে সেটা বিজেপি, কংগ্রেস, তৃণমূল, হোয়াট এভার, যারাই ক্ষমতায় আসতো না কেন, তাদের কাছে ইন্ডিয়া ফার্স্ট। আর বাংলাদেশের রাজনীতিতে আমাদের কাছে আমাদের প্রভু ফার্স্ট, আচ্ছা, রাজনৈতিক প্রভু। তো সুতরাং আমরা আমাদের পলিটিক্যাল প্রভুকে অখুশি করতে চাই না। এখন দেখেন, এই যে ইন্টারিম সরকার আমেরিকার সাথে এরকম একটা অসম বাণিজ্য চুক্তি করলো, যেখানে 123 বার আমাদের জায়গায় সেল লেখছে, মানে আমরা মানতে বাধ্য, আর 6 বার উইল, মানে আমেরিকা মানবে 6 বার, আর আমরা 123 বার। তারপরেও এটা নিয়ে পার্লামেন্টে আলোচনা হলো না, সরকারও নিয়ে আসলো না, এমনকি আজকে যারা প্রধান বিরোধী দল তারাও এটা আসলে পার্লামেন্টে তুললো না। যদিও বিরোধী দলের একজন পার্লামেন্টারিয়ান গত কয়েকদিন আগে এক টেলিভিশন টক শোতে আমার সামনে বলেছিল যে তারা নাকি স্পিকারকে এই প্রস্তাব দিয়েছিল এই চুক্তিটা পার্লামেন্টে তোলার জন্য, স্পিকার নাকি নাকচ করে দিয়েছেন। আমি জানি না, যেহেতু ভাই আছেন উনি এটা আরো ব্যাখ্যা দেবেন। তো এটা আমাদের একটা আফসোসের জায়গা, যদি আমাদের মাননীয় স্পিকার সেটাকে বাতিলও করে দেন, মানে আলোচনায় না আনতে চান এজেন্ডায়, তারপরেও বিরোধী দলীয় এতজন পার্লামেন্টারিয়ান, প্রায় বোধহয় 81 জন, 81 পার্লামেন্টারিয়ান, তাদের দায়িত্ব ছিল না যে এই চুক্তি নিয়ে পার্লামেন্টে আলোচনা করা, ডিসকাস করা? তার মানে তারা তলে তলে এখানে কি সমঝোতা করে আসলে মানে জি। সময় পার করতে চাই? এটা তো আমাদের দেশের জন্য কারোর জন্য মঙ্গলজনক নয়। এই চুক্তি নিয়ে আলোচনা করতে হবে। তো যাই হোক, আমি যেহেতু গতকালকে মার্কিন দূতাবাসের সাথে আমাদের মিটিং ছিল, এই চুক্তিকে কেন্দ্র করেই এটা নিয়ে আমরা অনেক প্রশ্ন করেছি তাদেরকে, তারা তাদের জায়গা থেকে একটা ব্যাখ্যা দিয়েছেন, সেই ব্যাখ্যাটা আমি পরে আসবো। আমি আমাদের জায়গা থেকে, আমাদের পলিটিক্যাল এরেনায় যারা আজকে দায়িত্বে রয়েছেন, হোক সরকারে কিংবা বিরোধী দলের জায়গা থেকে, তাদের জায়গা থেকে এই জিনিসটা তারা ডিসক্লোজ করতে নারাজ। পার্লামেন্টে কিংবা আপনাদের কোনো এক দল অজানা- প্রশ্ন করেছিল এই বিষয়টা নিয়ে? জি, এই জি। যুক্তরাষ্ট্রের চুক্তি নিয়ে পার্লামেন্টে আপনাদের দল থেকে প্রশ্ন এসেছিল? না না, আমাদের দলের, আমরা তো সরকারে নাই, আমাদের দলের একজন, সেও তো সরকারে। আমরা কিন্তু আমাদের যে দাবি, এই যে প্রস্তাব, প্রত্যেকটাই কিন্তু আমাদের দলের সভাপতি নুরুল হক নূর সহ আমরা পুরো গভর্নমেন্টকেই করছি, পুরো গভর্নমেন্টকে। আমি কিন্তু সরকারকে এখানে কোনোভাবে দায়ী মুক্তি দিচ্ছি না, সরকারকে আমি প্রশ্ন করছি। জি। সরকারকে যখন প্রশ্নটা করব, এই প্রশ্নটা ওই বুঝতে পেরেছি। গভর্নমেন্টে যারা আছেন, ক্যাবিনেটে যারা আছেন, প্রত্যেকেই লাগবে ভাই, জি, বুঝতে প্রত্যেকেই পেরেছি। লাগবে, আবারও প্রত্যেকেই দায়ী। আসবো আপনার কাছে। মোশাররফ আহমেদ ঠাকুর, এই যে চুক্তি নিয়ে এত প্রশ্ন উঠলো, বিরোধী দলের কাছ থেকেও আমরা আসলে সেভাবে দেখলাম না যে দেশের স্বার্থে তারা এটা নিয়ে অনেক বেশি প্রশ্ন করলো, এবং সরকারি দলের এখানে দায়বদ্ধতা আসলে কতটুকু সেটিও আসলে প্রশ্নের বিষয়। কারণ ইন্টারিম গভর্নমেন্টের সময় হওয়া এই চুক্তি পরবর্তীতে আমরা এখনো কন্টিনিউ করে যাচ্ছি, এবং আমরা হয়তো মানতে বাধ্য। কি হবে সেটা ভবিষ্যৎ বলে দেবে। আসলে বিএনপির অবস্থান কি এই চুক্তি নিয়ে এই মুহূর্তে? ধন্যবাদ আপনাকে। এখন কথা হচ্ছে যে আমি আপনাকে একটা পুরাতন কথা বলি। বিখ্যাত উক্তি আছে শেরেবাংলা একে ফজলুল হকের, আরে ভাই এত কথা বলে কেন, মুসার সময় মুসার দিন, ঈসার সময় ঈসার দিন। আমাদের আসিফ নজরুলকে বলা হলো যে আপনি না বলছিলেন 26 লাখ ভারতীয় বাংলাদেশে কাজ করে, বাংলাদেশের ছেলেরা কাজ পায় না, এখন আপনি উপদেষ্টা, আইন উপদেষ্টা, কি করবেন বলেন তো? বলে যে বক্তব্যটা রেখেছিলাম এটা আমি
তখন উপদেষ্টা ছিলাম না, এখন উপদেষ্টা। এই হলো আমার উত্তর। তো আপনার উত্তর হচ্ছে যে ডক্টর ইউনূস এই চুক্তি 2 দিন আগে কেন করেন? ডক্টর ইউনূস কার গোলাম? ডক্টর ইউনূসের কথা বললে জামাতের জ্বলে, ডক্টর ইউনূসের কথা বললে এনসিপির জ্বলে। ডক্টর ইউনূস হলো আমেরিকার গোলাম, আর ডক্টর ইউনূসের গোলাম কারা? বাংলাদেশের মানুষ বের করবে। আমি আপনাকে বলছি, এই যে ডক্টর ইউনূস যে চুক্তিটা করে গেছেন আমেরিকার সাথে, বাণিজ্য চুক্তি, এই বাণিজ্য চুক্তি অতি অবশ্যই বাংলাদেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে গেছে। এই চুক্তিটি রিভিউ হওয়া দরকার। অন্তত পূর্বাপর যা আছে বাংলাদেশের মানুষকে জানান, এবং বাংলাদেশের মানুষের সপক্ষে এই চুক্তি কতটুকু রদবদল করা যায়, কতটুকু রিভিউ করলে বাংলাদেশের মানুষ কি চায়, বাংলাদেশের মানুষের স্বার্থে এই সরকার যা যা করা দরকার তাই তাই করেন। এবং আমি আপনাকে বলি, আমেরিকার গত 56 বছরে আমেরিকার সাথে দ্বিমত করেছে আমি কাউকে পাই নাই। বেগম খালেদা জিয়া চেয়ারে বসে 2003 সালের 19শে জুন আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী কলিন পাওয়েল এসেছিলেন যে ইরাক যুদ্ধে বাংলাদেশের সৈন্য দেওয়ার জন্য। কারণ ওইখানে একটা গেম খেলে দিয়েছিল পাকিস্তান, যে বলছিল বাংলাদেশ যদি যে সৈন্য দেয় আমরাও দিব। কলিন পাওয়েল এসে বসছিলেন। বেগম খালেদা যে কলিন পাওয়েলকে তো সৈন্য দেনই নাই, বরঞ্চ কলিন পাওয়েলের মুখের উপর, কলিন পাওয়েল বাংলাদেশে থাকার সময় আমরা 20শে জুন আমরা 2003 সালে 4 জুনে 21শে জুনের পত্রিকা দেখতে পারেন যে আমরা বিশাল একটা যুদ্ধ বিরোধী সমাবেশ করেছিলাম। আচ্ছা, কিন্তু সেইখানে বেগম খালেদা জিয়ার ক্যাবিনেটে তখন জামাতের 2 জন মন্ত্রীও ছিলেন, এবং তারা, আমি আপনাকে বলছি, তারা সেই সময় যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা মুসলমানের বুকে গুলি চালানোর জন্য মুসলমান সৈন্য প্রেরণ করব না। তো বেগম খালেদা জিয়া এই যে সাহসটা দেখালেন, এরপরে 2004 থেকে আপনি দেখবেন হ্যারিকে টমাস নামে একজন কাল্লিয়া পাঠানো হয়েছিল বাংলাদেশে। হ্যারিকে টমাস গিয়ে সুদাসদনে 4 ঘন্টা বসেছিল ডিসেম্বরে, 2005-এর ডিসেম্বরে, 5 ডিসেম্বরে, যে 25শে ডিসেম্বরে উপলক্ষে, এই আমরা ক্রিসমাস ডে উপলক্ষে। তো সেইখানে বেগম খালেদা জিয়া যে এইটা করে 17 বছর ক্ষমতার বাইরে ছিলেন এবং নির্যাতনের মুখোমুখি হয়েছিলেন, তখন তারা কোথায় ছিলেন? বাংলাদেশে। আপনি দেখেন যে আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী আসছে 56 বছরে, আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রীর মুখের উপর কোন প্রধানমন্ত্রী বলে দিয়েছেন যে আমি সৈন্য দিব না? বেগম খালেদা জিয়ার সন্তান, আমি পয়েন্টটা মেক করি, বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি অবশ্যই এই চুক্তিকে রিভিউ করবেন এবং বাংলাদেশের মানুষের ভোট ছেড়ে দিবেন। আমি এখন পর্যন্ত এই চুক্তিকে রিভিউ করার দাবি কেউ জানিয়েছে আমি শুনি নাই। আমি এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলকে পাইনি। পজিশন অপোজিশন, এই ছোট পার্টনার, বড় পার্টনার, সরকারি আছেন, সরকারি নাই, কেউ এই দাবি জানান না। আপনি দেখেন। আচ্ছা, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি কথা বলেছেন। তিনি বলেছেন যে আমাদের দেশে একটি হতাশাবাদী গোষ্ঠী রয়েছে, তারা সারাক্ষণ হতাশ হয়ে যায়, তারা বিভিন্নভাবে সমাজকে অস্থির করে রাখতে চায়। এখন জামাত সহ বিরোধী দলগুলো যারা রয়েছে, তারা তো জ্বালানি নিয়ে বিশেষ কমিটি, সরকারি দল, বিরোধী দলের সমান সংখ্যক সদস্য, সব জায়গায় জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার চেষ্টা করছে, আমরা দেখছি। তারপরও জামাত বা বিরোধী দল বাদে আর কাকে নিয়ে আসলে এই মন্তব্যটি তিনি করেছেন? জামাতকে নিয়ে নাকি অন্য কোনো দল নিয়ে তার এই মন্তব্য? আমি আপনাকে বলি, ওনার এই বক্তব্যটা আমি বেসিক্যালি ডিটেলস পড়িনি, এমনি হেডলাইন। তো বাংলাদেশে একটা অ্যাজ এ হোল একবার গড়পড়তায় বলা যায় প্রচুর একটা হতাশাবাদী দল আছে, যারা বাংলাদেশে কোনো কিছু হয়েছে 54 বছরে এইটাই মনে করে না। আমি আপনাকে বলি যে কি নাম, যে আপনার ওই যে রিজওয়ানা হাসান, ও গভর্নমেন্টের থেকে বলছে 55 বছরে যদি রাজনৈতিক নেতারা বাংলাদেশকে একটু এগুতে পারতেন তাহলে আমার তো আজকে এই চেয়ারে বসে থাকার দরকার ছিল না। 1974, 75, 76 সালে বাংলাদেশে, আমি আপনাকে বলি, একটা সমৃদ্ধ জনপদ বানিয়াচং, ওখানে আমি দেখছি যে কাজের মহিলাদেরকে একটা শাড়ি দিলে সে 2 টুকরা করে ফেলতো সাথে সাথে।
2 টুকরা করে ফেলতো, জি। এক টুকরা উপরে পড়তো, এক টুকরা নিচে পড়তো, আবার 3 মাস পরে 2-3 মাস পরে আবার নিচে পড়তো, গায়েরটা নিচে পড়তো, এইভাবে পড়তে দেখেছে 2 টুকরা করে। আজকে বাংলাদেশ কি ওইখান থেকে আগাই নাই ভাই? আগাইছে। তো এখানে যে বাংলাদেশ যে এগিয়েছে, বাংলাদেশ যে এগিয়েছে, বাংলাদেশ যে এগিয়েছে, এটা যদি কেউ না দেখতে পায় তাকে তো আচ্ছা, অবশ্যই ধন্যবাদ। হতাশাবাদী মোশাররফ দেখতে হবে। আহমেদ ঠাকুর। আমি আপনাকে বলি, আমি আবার আসবো আপনার কাছে। 2000 আপনার কাছে। না না, আমি একই আপনাকে বলছি, প্রসঙ্গে আমি ব্যারিস্টার আজ এস এম থেকে শাহরিয়ার কবির কাছে 20 যেতে চাই। বছর আগে এইরকম একটা স্টুডিও হবে, এইরকম মানের একটা স্টুডিও হবে, যে স্টার নিউজের মতো একটা ইন্টারন্যাশনাল মাপের একটা স্টুডিও হবে, ওটা তো সরকারও কল্পনা করতো না। জি, ধন্যবাদ। ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির, ডক্টর ইউনূসকে নিয়ে কথা বললে এনসিপি জামাতের পছন্দ হয় না এমন একটি মন্তব্য করেছেন। এই ব্যাপারে আপনি কিছু বলতে চান কিনা? আসলে এর কারণটা কি? এই যে চুক্তির বিষয় নিয়ে যখন কথা ওঠে তখন এনসিপি জামাত তারা কি আসলে পছন্দ করে না, বা আপনারাও কোনো প্রতিবাদ জানান না, জামাত থেকে কোনো প্রতিবাদ জানানো হয় না? বলি আগে, ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনি। খলিল সাহেবের নাম বোধহয় আপনারা জানেন, রজার খলিল সাহেব। চুক্তিটা করলেন উনি, তত্ত্বাবধায়ক ব্যবস্থার সময় পররাষ্ট্র উপদেষ্টা থাকলেন উনি। না, তত্ত্বাবধায়ক সরকারের সময়, ইন্টারিমের সময় এই তৌহিদ হোসেন ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা। খলিল কি ছিল? খলিল প্রতিরক্ষা উপদেষ্টা ছিল। প্রতিরক্ষা উপদেষ্টা ছিল না, তার ইয়া ছিল হচ্ছে এই চুক্তিটা করার জন্য খলিলই হচ্ছে ডেজিগনেটেড লোক ছিল। আচ্ছা, যেটা ইতিহাস সেটা পাল্টানো যাবে না। খলিল ওয়াজ দ্য মেন ম্যান হু সাইন দিস ডিল। এত ভালো লাগলো, এত পীড়িতের লোক, শব্দটা খারাপ হয়ে গেল, আমার মতো ব্যারিস্টার সাহেবের পীড়িতের লোক, এটা বলেন না ভাই, বলেন, অসুবিধা কি? এত ভালোবাসার লোক, তাকে কোলে তুলে নিয়ে আপনি আবার ফরেন মিনিস্টার বানায় দিলেন। হ্যাঁ, তো ফরেন মিনিস্টার বানায় এখন আবার বলতেছেন চুক্তি ভালো না, খলিল ভালো, চুক্তি ভালো না। এবার আপনাকে বলি, এই চুক্তিটা, আমেরিকার সাথে যে চুক্তিটা হলো হচ্ছে 9 ফেব্রুয়ারি, 9 ফেব্রুয়ারি, আর ইন্ডিয়ার সাথে চুক্তি হলো আমেরিকার 4 ফেব্রুয়ারি। খলিল সাহেব ইন্ডিয়াতে গেলেন, আমেরিকার সাথে চুক্তি হলো, বাংলাদেশের সাথে চুক্তি হলো, 12 তারিখে আমেরিকা একজনকে কোলে তুলে নিয়ে এসে ক্ষমতায় বসায় দিল। সে যোগসূত্র বিনিশ্চিতার মালাটা এক জায়গায়। এবারে আমার ভাই ফারুক ভাই ছিলেন ওদিন, একটা হাই কমিশনের ডেজিগনেশন হচ্ছে ডিপটি কমিশনার র্যাঙ্ক, একটা হাই কমিশনের র্যাঙ্ক হচ্ছে ডিপটি কমিশনার র্যাঙ্ক। ডিপটি কমিশনারের দাওয়াতে মন্ত্রী চলে যাবেন ওখানে, এবং তার সাথে সঙ্গপঙ্গ সবাই যাবেন, এর মতো লজ্জাস্কর বোধ আর পৃথিবীতে কিছু নেই। আবার বলে দিচ্ছি, একজন সারা জীবন কোনো ডেলিগেশন আসলে মন্ত্রীর সাথে দেখা করতে গেলে সেক্রেটারি থাকবে, মন্ত্রীর নিজস্ব রুম আছে, সেই ডেলিগেশন সেখানে আসবে। আর আমরা এতই অসহায় হয়ে গেলাম, আমার ভাই বলতে আমার ভাইকে সমর্থন জানানো উচিত, কিন্তু আমার ভাইও অসহায়, কারণ এই কথাগুলো হয়তো আপনাকে না, ইয়ে ভাইয়ের কথা বলো, অসহায়, কারণ বলতে পারতেছেন না। ওনার দলের কমার্স মিনিস্ট্রি জোর এই যে হাত যেরকম করতেছে এরকম করতেছিল ওখানে, কি বলবেন? এবার আরেকটা জিনিস বলি, নামটা বললেন না, মুক্তাদির ভাই যে বললেন এখানে আরেকটা কথা, যে তাহলে ডেলিগেশন যাওয়া এটা হচ্ছে পুরাপুরি রাষ্ট্রীয় কাঠামোর বাইরে গেলেন, আপনি মেনে নিচ্ছেন দাসত্ব, তার কে আপনাকে ঠেকাবার? সংসদে জামাতে ইসলামের যতগুলো, এই 71-এ যতগুলো ইয়া দেওয়া হয়েছে তার 90% রিজেক্ট হয়ে গেছে আউটরাইট। এবার আরো একটা জিনিস বলি, মন্ত্রীদের সুবিধা আছে, তারা যে কোনো সময় যে কোনো কিছু তাদের প্রশ্ন উত্তর পর্বে নিয়ে আসতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী তার সমাপনী বক্তব্যে এই ট্রিটি সম্পর্কে কিছু বলছেন না। এখন কিছু ক্ষেত্রে খালি সমালোচনা করলে হবে না, আপনাকে কিছু বাস্তবতা মেনে নিতে হবে। বাস্তবতাটা হচ্ছে আপনার গার্মেন্টস যায় কত বিলিয়ন? 7.3 বিলিয়ন। কোথায় যায়? খালি ইউএসএ মার্কেটে। আপনাকে 35% না 39% আপনার ট্যারিফ ইম্পোজ করলো, সেই ট্যারিফ থেকে কমিয়ে নিয়ে এসে 19% করলো, করে আপনাকে বলে দিল যে এটা করব যদি তুমি এটাতে সাইন করো। আচ্ছা, তাহলে আপনাকে যখন আপনি এই গার্মেন্টস রক্ষার জন্য, একমাত্র গার্মেন্টস ছাড়া তো আপনি ডাইভার্সিটি কিছু করেননি। আর আপনি যখন দাদা ঠাকুরের ইশারে ক্ষমতায় আসবেন, তখন দাদা ঠাকুর বলে দিছে সাইন করে দাও। আর আমার এই খলিল সাহেব কার বন্ধু?
ওপারে বলে দিচ্ছে যে বাবা তুমি সাইন করে দাও, এটা sign এটা করে রিভিউর জন্য কেউ বলেছে রিভিউ কিনা? করা এটা এটা আগে বলে দিই, রিভিউ করার এটা নিয়ে কথা বলতেছে, তার আগে আদানি নিয়ে কথা বলে। দয়া করে ওই ঘাতানি যেমন করছিলেন, এবার আদানি নিয়ে কথা বলে আদানির প্রতিদিন যে রক্ত চুষতেছে এই আমেরিকার এই চুক্তিতে সে রক্ত চোষা নাই। প্রতিদিন যে রক্তটা আদানির চুক্তিতে হচ্ছে, যে রক্তক্ষরণ বাংলাদেশের হৃদয়ে হচ্ছে আদানির চুক্তির জন্য, সেটাই বাতিল করতে পারতেছেন না আপনি। আপনি আসছেন আমেরিকার এই চুক্তির সাথে, আমেরিকার এই চুক্তির মধ্যে সে খারাপ কি আছে কেউ বলতে পারে না। আমার ভাই আমি একদম চ্যালেঞ্জ দিয়ে বললাম, দ্য ট্রিটি ইন ফ্রন্ট অফ মি, এই ট্রিটিতে একটা ব্যালেন্স, এই ট্রিটিটার নাম কি? আমি এই ট্রিটির সমর্থনে বলার মানে কথা আপনি না। বলছেন যে এই ট্রিটিটা আসলে জনগণের জন্য, বাংলাদেশের জন্য ভালো হয়েছে, এটা বলতে আমার চাচ্ছেন? আমি যদি আমার কাছে যদি নেন এই ট্রিটিটা, আপনাকে ট্রিটিতে যে 6.6টা ইয়ে আছে, আর্টিকেলস আছে, এই আর্টিকেলসে স্পষ্টত বাংলাদেশের সাথে যে ট্রেড ইমব্যালেন্স আছে সেই ট্রেড ব্যালেন্সটা করতে চাইছে আমেরিকা। এখানে তো আমি খারাপ কিছু দেখি না। আচ্ছা, আপনি বলেন সার্বভৌমত্ব রক্ষার এই ট্রিটি কি নষ্ট হয়েছে? না, আপনি দেখান যে আদানির ট্রিটিতে আমার সার্বভৌমত্ব নষ্ট হচ্ছে, আপনি সেই ট্রিটির কথা বলতেছেন না কেন? আদানির ওটা কি ইন্ডিয়ার সাথে কি কোনো ট্রিটি বাতিল করা যাবে না? ওটা নিয়ে তো আমরা সব জায়গায় কথা বলতেছি, জি। সংসদে ওটা কেন তুলতেছেন না? আজকে আমেরিকার ট্রিটির কথা বলেন, আমেরিকার ট্রিটি তো করে গেল ফেব্রুয়ারি মাসে, এখন কয় মাস হয়েছে? এই ট্রিটির এখন এক্সিকিউশনই হয়নি। এই ট্রিটির আন্ডারে কোনো কিছু এখন তুলা ইম্পোর্ট করার কথা, তুলাই আসেনি এখনো। সো আপনি এই ট্রিটিটা একদম ইনিশিয়াল স্টেজ, মানে এখনো বাচ্চাটা বর্নই করেনি। আর যে বাচ্চা ব্রন করে আপনার দিকে রাইফেল তাক করে গুলি করতেছে, সে এই আদানিকে ট্রিটি আপনি নিয়ে কিছু যতজন করতেছেন না। বক্তব্য দিয়েছেন এই পর্যন্ত, যতজন কথা বলেছেন, হ্যাঁ, যারা বলছে তাদেরও কথা বলে দিই। এই প্রত্যেকেই এটি না, নিয়ে আসলে নেগেটিভ শোনেন, এই রিভিউ CPB দিয়েছেন। শোনেন, আমি আপনার একটু কাছে শেষ করে দিই, আরেকটু এক লাইনে ডিটেইলস শুনতে চাই শেষ করে দিই। যে কি কারণে আপনি এটাকে পজিটিভ শোনেন বলছেন। শোনেন, সিপিবিরা যাদের কোনো ভোট নাই, তারা হচ্ছে সারা জীবন খালি চিৎকার শুনে দেন মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত যাক, আর রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। এটা হচ্ছে বক্তৃতার সময় বক্তৃতা দেন। দেশ বাঁচাতে গেলে আপনাকে আগে একটা জিনিস খেয়াল, ওয়ার্ল্ড ব্যাংকের টাকা ছাড়া আপনি চলবেন কিভাবে? দেখি না মুরাদ আছে কোন, সিপিবির কোন খালিকুজ্জামান সাহেবরা নিয়ে আসুক না, ইন্ডিয়ার দাদাদের টাকা দেওয়ার ক্ষমতা আছে? আজকে সবাই বলছিল আওয়ামী লীগ পড়ে গেলে বাংলাদেশে দুর্ভিক্ষ হবে, দুর্ভিক্ষ হয়েছে? দুর্ভিক্ষ হয়েছে 18 মাসে? ওই যে বলে যে ভাইদের বলে জামাত ইসলামের ইয়া কথা না, আপনাকে জাতীয় স্বার্থে এই স্বার্থের এই আর্টিকেলটা স্বার্থ বিরোধী, আপনি সেই স্পেসিফিক আর্টিকেল বলে আপনি নোটিশ দেন। আপনি অ্যাজ এ হোল একটা দেশের, আমি তো বললাম আদানিটা নিয়ে কেন কথা বলতে লজ্জা পাচ্ছেন রে ভাই আপনারা? আচ্ছা, বুঝতে এই সিপিবি কেন আদানি নিয়ে একদিনও দেখি, এই যে শোনেন, ব্যারিস্টার- আগে একটা তেল ইয়া, এটা আনুপ সাহেবের একটা ইয়া ছিল, আনু মোহাম্মদ, আনু মোহাম্মদ, সব আবার ড্রয়ের টাকা খেয়ে সব বিক্রি করে দিল, দেশই বিক্রি করে দিল, হাসিনার সময় রাস্তায় বাড়াতে পারলো না। তো এই হচ্ছে এদের হচ্ছে এই সিপিবি মার্কা এই লোকগুলোরে, এরা হচ্ছে দেশদ্রোহী, এরা হচ্ছে ভারতের গোলাম। ভারত তখন ইশারা দেয় যে আমেরিকা একটু ব্যারিস্টার খেপায়। এস এম শাহরিয়ার কবির আরেকটি বিষয় নিয়ে আসতে চাই। 2013 সালের 5 মে রাজধানীর ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের হবে। আচ্ছা, আমরা অবজার্ভ করি। আচ্ছা, আজকে বিএনপির মহাসচিব এবং মন্ত্রী তিনি বলেছেন যে আমাদের দেশে একটা হতাশাবাদী গোষ্ঠী আছে, তারা সারাক্ষণ হতাশ হয়ে যায়, তারা বিভিন্নভাবে সমাজকে অস্থির করে রাখতে চায়, তারা ছোটখাটো ইস্যু নিয়ে গোলযোগ সৃষ্টি করতে চাইছে, এদের থেকে সাবধান থাকতে হবে। তিনি কোন গোষ্ঠীর কাছ থেকে সাবধান থাকতে বলেছেন? যারা হতাশাবাদী এবং যারা গোলযোগ সৃষ্টি করতে চায়। দেখেন, সরকারের বয়স হয়েছে মাত্র 2.5 মাস। এই 2.5 মাসে তাদের অনেকগুলো ভালো উদ্যোগ আছে এই সরকারের। একটা দুঃসময়ে এই সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদ, লুটপাট, অব্যবস্থাপনা, ভঙ্গুর অর্থনীতি, মানুষের মধ্যে নানান রকমের উদ্বেগ উৎকণ্ঠা, তারপরে একটা জুলাই গণঅভ্যুত্থান, গণহত্যা ঘটিয়ে একটা শক্তি পালিয়ে গেছে। সেই জুলাই গণঅভ্যুত্থানের পরে দেশের মানুষের মধ্যে, বিশেষ করে তরুণ ছাত্র জনতা, তাদের মধ্যে এমন একটা উচ্চাকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে ফ্যাসিবাদ বিদায় হয়েছে, এখন তাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে, তারা সব কিছু রাতারাতি বদলে ফেলবে। সেটাও তো সম্ভব না। ফলে একদিকে সম্পদের ঘাটতি, অব্যবস্থাপনা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ভঙ্গুর, আর একদিকে হচ্ছে গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্যে একটা উচ্চাশা যে সব সমাধান হয়ে যাবে। তারপর নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসলো, একদম রোজার মুখে দায়িত্বটা হাতে পড়লো। এর মধ্যে শুরু হয়ে গেল ইরানে সিরিয়া, ইসরায়েল এবং আমেরিকার আক্রমণ যুদ্ধ। ফলে তেলের দাম বেড়ে গেল, তেলের ক্রাইসিস। আর তেলের দাম বাড়লে সমস্ত কিছুর উপর তার প্রভাব পড়ে।
উৎপাদন খরচ, পরিবহন খরচ, সেটা কৃষিতে হোক, সেটা ইন্ডাস্ট্রিতে হোক, তার বিপণন খরচ, প্রিজার্ভেশন খরচ সব বেড়ে যায়। আলটিমেটলি গিয়ে ভোক্তার উপর চাপ পড়ে, তার বেশি দামে কিনতে হয়। এই রকম একটা পরিস্থিতিতেও 2.5 মাসের মধ্যে তাদের অনেকগুলো পদক্ষেপ ভালো আছে। প্রধানমন্ত্রীর এখনো পর্যন্ত মোটা দাগে খুব সমালোচনা করবার মতো কোনো উপাদান বিরোধীরা খুঁজে পায়নি। এখন বলতেছে হ্যাঁ প্রধানমন্ত্রী ভালো করছেন, তার আশপাশ বা অন্যরা বা এরা ভালো করছে না। কিছু ভুল ত্রুটি যে হয়নি, ধরেন আপনি এই যে বিভিন্ন এই যে কার্ডগুলো যেগুলি চালু করেছে, অঙ্গীকার রক্ষার সমস্ত কিছুই কিন্তু খাল খনন কর্মসূচি বলেন, ফ্যামিলি কার্ড বলেন, এগুলো কিন্তু অনেক কিছুই শুরু হয়েছে। তারপরে এসে আপনি এই যে এমপিরা বিনা শুল্কের যে গাড়ি নেবেন না, ঢাকায় মানে প্লট, যে সরকারি প্লট নেবেন না, এই সিদ্ধান্তগুলো তো ইতিবাচক। প্লাস বিভিন্ন সিদ্ধান্তগুলো এখনো পর্যন্ত ইতিবাচক বেশি। 2-4টা ভুল যে হয়নি তা না, রাষ্ট্র চালাতে গেলে সবারই হয়, আর এইরকম দেশে এত সমস্যার মধ্যে কিছু তো হতেই পারে। সেই